এবং অপরদিকে মুসলমানদের মৌলিক অধিকার হস্তক্ষেপ হচ্ছে। এই জায়গাতে আমাদের সামনে এখন সব থেকে বেশি যেটা জরুরি সেটা হলো আমাদের মাথা ঠান্ডা রাখা এবং নিজেদের দাবি আদায়ের পক্ষে মজবুত আন্দোলন করা। কথা বুঝাতে পারলাম? আপনারা, আমি এটা কয়েক জায়গায় বলেছি, বলার পরে কিছু মানুষের চোখে আমি খারাপ হয়ে গেছি। কেউ ভাবছেন আমি হয়তো আন্দোলন বন্ধ করতে বলছি, না। আপনারা বর্তমান সময়েতে আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন সমাবেশ কলকাতায় ডাক দেয়, অমুক জায়গায় ডাক, অমুক কিছুতে ডাক, অমুক কিছুতে ডাক, পাড়ার ডাক, গ্রামের মোড়ে ডাক, গ্রামের বাজারে ডাক, বিভিন্ন জায়গাতে ডাক, আন্দোলন সমাবেশ ঘটছে বর্তমানে। এবং আপনারা লক্ষ্য করবেন সেই সমাবেশে গিয়ে কিছু মানুষ গরম গরম বক্তব্য রাখছেন, এমন কথা বলছেন যে কথাগুলো ভারতবর্ষের সংবিধানের সাথে, ভারতবর্ষের আইনের সাথে যায় না, সেই কথাগুলো সেখানে ফুটে উঠছে। কিছু মুসলমান তারা মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি দিয়ে, কিছু না বুঝে সেখানে গিয়ে এমন কিছু কাজ করছেন যে কাজগুলোর কারণে মুসলমানদের উপরে একটা আঘাত তৈরি হচ্ছে। এই জায়গাগুলো থেকে বাঁচতে আমাদের জন্য সবথেকে বেশি জরুরি আগে ঠান্ডা মাথায় বোঝা। আমি কি বললাম? বোঝা। আমি আপনাদেরকে একটা কথা বলি, আজ থেকে 3 দিন 4 দিন আগে ভারতবর্ষের পার্লামেন্টে একটা আইন, একটা বিল তুলে ধরা হলো। কি বিল? সেই বিলটা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, অর্থাৎ ওয়াকফ সংশোধনী বিল। খুব ভালো করে বুঝবেন, সেই বিলটা লোকসভা এবং রাজ্যসভা থেকে পাস হলো। কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে। পাস হওয়ার পর সেই বিলের উপরে রাষ্ট্রপতি সই করল। এখন এটা আর বিল নেই, এটা একটা আইন। কি বললাম? এটা একটা আইন। তো এখন একটা আইন যখন তৈরি হয়ে যায়, এটা কোনো ছেলে খেলা বিষয় কিন্তু নয়। একটা আইন যখন দেশে তৈরি হয়ে গেছে, এটা কোনো ছেলে খেলা বিষয় নয়। এখন আমাদের এই যে একটা আইন পাস হয়েছে, কেউ আটকাতে পারলো না। কারণটা কি জানেন? আজকে একটা আইন পাস হলো, কেউ আটকাতে পারলো না। এর আগে ট্রিপল তালাকের ব্যাপারে আইন পাস হয়েছে, কেউ আটকাতে পারেনি। এর আগে সিএএ আইন পাস হয়েছে, কেউ আটকাতে পারেনি। কথা ঠিক কি না? কেন? কোনদিন ভেবেছেন যে কেন একটা পক্ষ ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের জান মালের বিরুদ্ধে একের পর এক আইন পাস করছে, অথচ আটকানো যাচ্ছে না? ভেবেছেন? এর একমাত্র কারণ হলো, শুনে রেখে দেন, এর একমাত্র কারণ হলো আজকে 2025 সালে পার্লামেন্টে ওয়াকফ বিরোধী আইন পাস হয়েছে। এই আইন পাস হবে, তার প্ল্যান 1925 সালে হয়তো তৈরি হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই ভারতবর্ষ, আমি নাম ধরে বলে যাচ্ছি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, তারা 100 বছরের বেশি সময় ধরে তারা প্ল্যান করে, বুদ্ধিভিত্তিক ভাবে তারা কাজ করে, ইমোশন নয়, তাদের ব্রেনকে কাজে লাগিয়ে তারা আজকে ভারতবর্ষে যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গাটা তারা তৈরি করেছে। ক বছর সময় লেগেছে বললাম? ক বছর বললাম? 100 বছর। আজ 100 বছর ধরে ভারতবর্ষের মুসলমানেরা যখন নিজেরা নিজেদের মধ্যে ছোট্টখাটো বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব করছিল, নিজেদের মধ্যে অশান্তি করছিল, দলাদলি করছিল, মুসলমানেরা তাদের ছেলেগুলোকে স্কুলে পাঠায়নি, মুসলমানেরা তাদের ছেলেগুলোকে কলেজে ইউনিভার্সিটিতে পাঠায়নি। মুসলমানরা ভেবেছে আমরা গ্রামের লোক, ঘরে চাষ করব, ঘরে বাস করব, বাজারে যাব, ঘোরাফেরা করব, এই নিয়ে আমার জীবন যাপন। ঠিক সেই সময়তে ভারতবর্ষের একটা শ্রেণী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, তারা 100 বছর ধরে প্ল্যান করেছে যে এই দেশে কিভাবে তারা তাদের এজেন্ডাকে বাস্তবায়িত করবে। কথা বুঝতে পারছি? ভারতবর্ষ স্বাধীনতার আগে এই ভারতবর্ষের মুখে 3টে গ্রুপ ছিল। কটা গ্রুপ বললাম? 3টে গ্রুপ ছিল। নাম্বার 1 সেটা হলো সেকুলার গ্রুপ, যে গ্রুপের নেতৃত্ব দিয়েছেন মহাত্মা গান্ধী।
যে গ্রুপের নেতৃত্ব দিয়েছেন জওহরলাল নেহরু, যে গ্রুপের নেতৃত্ব দিয়েছেন মাওলানা আবুল কালাম আজাদের মতো আলেম, যে গ্রুপে ছিলেন মাওলানা মুহাম্মদ আলী শওকত আলীর মতো লোকেরা, যে গ্রুপে ছিলেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সব শ্রেণীর মানুষ, যারা দেখেছিলেন এই ভারতবর্ষের সর্বধর্মের সর্বশ্রেণীর মানুষ বসবাস করে, তাই ভারতবর্ষের রাষ্ট্রকে হতে হবে সমস্ত ধর্ম এবং সমস্ত শ্রেণীর ব্যাপারে সমান। এটা ছিল সেকুলার চিন্তাধারা। কথা বুঝতে পেরেছি? দ্বিতীয় একটা গ্রুপ ছিল, যে গ্রুপটা হলো কিসে, যে গ্রুপটা হলো মুসলমানদের একটা আলাদা রাষ্ট্র হতে হবে। কি হতে হবে? রাষ্ট্র হতে হবে। এই গ্রুপের প্রধান ছিলেন মাওলানা মুহাম্মদ আলী জিন্নাহ। তিনি কি বলেছিলেন যে মুসলমানদের পৃথক রাষ্ট্র হতে হবে, এবং এই চিন্তা ভাবনার উপরে তিনি এমফাসাইজ করেছিলেন, জোর দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে ভারত ভাগ হয় এবং পাকিস্তান তৈরি হয়। কথা বুঝতে পারলাম? এখন মুহাম্মদ আলী জিন্নাহ যখন ভারতবর্ষের বাইরে একটা আলাদা রাষ্ট্র তৈরি করলেন, সেই রাষ্ট্রে আমার দাদু গেছিল। আমার দাদুর কবর কোথায়? ফুরফুরাতে। কথা ঠিক কিনা? আমার দাদুর আব্বার কবর কোথায়? ফুরফুরাতে। আপনার দাদুর কবর কোথায়? এই গ্রামে। আপনার দাদুর আব্বার কবর কোথায়? এই গ্রামে। তার মানে সেই সময়তে যখন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা বলা হয়েছে, তখন আমার দাদু, আমার দাদুর বাপ, আপনার দাদু, আপনার দাদুর বাপ সেই আইডিয়াকে রিজেক্ট করে একটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে বাঁচতে চেয়েছিলেন। কথা ঠিক কিনা? কথা বুঝতে পারছেন আমি আপনাকে? তো যাই হোক, একটা গ্রুপ হলো মুসলমানদের আলাদা রাষ্ট্র হবে, একটা গ্রুপ হলো সেকুলার দেশ তৈরি হবে, আর একটা গ্রুপ তৈরি হলো যে গ্রুপের নেতৃত্ব দিয়েছে সাভারকর, যে গ্রুপের নেতৃত্ব দিয়েছে হেডগেওয়ার, যে গ্রুপের নেতৃত্ব দিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি। তারা চিন্তা ভাবনা করলো কি, ভারতবর্ষ দীর্ঘদিন ধরে এই মুসলমানদের অধীনে, ইংরেজদের অধীনে, বিভিন্ন বাইরের শক্তির অধীনে ভারতবর্ষ থেকেছে। আজকে নতুন ভারতবর্ষ ভারতের হিন্দুদের অধীনে থাকবে, ভারতবর্ষ শুধুমাত্র হিন্দুদের হবে। এটা কারা বলল? এই গ্রুপটা, এদেরকে বলা হয় যারা হিন্দু রাষ্ট্রের পক্ষে আছেন তারা। তাহলে একটা পক্ষ মুসলমান রাষ্ট্রের কথা বললো, একটা পক্ষ হিন্দু রাষ্ট্রের কথা বললো, একটা পক্ষ সেকুলার রাষ্ট্রের কথা বললো। যারা মুসলিম রাষ্ট্রের কথা বললো তারা একটা আলাদা রাষ্ট্র ভাগ করলো, যারা সেকুলার রাষ্ট্রের কথা বললো তারা ভারতবর্ষকে সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করলো। কিন্তু যারা এই ভারতবর্ষে হিন্দু রাষ্ট্রের কথা বলেছিল তাদের এজেন্ডা বাস্তবায়িত হয়নি। তারা তখন কি করলো? তারা শুনলে অবাক হবেন, নাগপুরে, মহারাষ্ট্রের নাগপুরে ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রায় 10 থেকে 12 বছর পর সেখানে ভারতের পতাকা উঠেছিল। তার আগে সেখানে কখনো ভারতের পতাকা উঠেছিল। তার মানে কি? তারা ভারতবর্ষের এই সেকুলার রাষ্ট্রীয়করণকে তারা অ্যাকসেপ্ট করেনি। কিন্তু পরবর্তীতে তারা দেখলো যে এইভাবে তাদের চললে কাজ হবে না। তখন তারা কি করলো? ভারতবর্ষের রাজনীতিতে তারা প্রবেশ করলো। কথা বুঝাতে পারছি? ভারতবর্ষের রাজনীতিতে তারা ঢুকলো। লালকৃষ্ণ আদবানি ঢুকলেন, বুঝতে পেরেছেন? তারপরে অন্যান্য নেতারা ঢুকলো। আজকে নরেন্দ্র মোদী, তার সেই সময় থেকে তারা ভূমিকা রাখছে আজকে বহু বছর ধরে। তারপরে এখানে আমাদের ভারতবর্ষে একজন পূর্বের প্রধানমন্ত্রী ছিলেন, আমার এই মুহূর্তে তার নামটা মনে আসছে না, বিজেপির একজন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংয়ের আগে, অটল বিহারী বাজপেয়ী, তিনি ছিলেন। আরো অন্যান্য যারা ছিলেন তারা সবাই চিন্তা ভাবনা করলেন যে আমরা যে জিনিসটা ভাবছি সেটা সম্ভব নয়, তাহলে কি করতে হবে? এখানে আমাদেরকে সেকুলার পলিটিক্সে ঢুকতে হবে, কিন্তু ঢুকে এখানে আমরা এমন লবি তৈরি করব, এমন পলিটিক্স করব, এক সময় এই সেকুলার পলিটিক্সেই আমরা নেতা হব, তারপরে আমরা আমাদের এজেন্ডা বাস্তবায়ন করব। আগে এজেন্ডা বাস্তবায়ন করে রাষ্ট্র তৈরি হচ্ছে না, তাই আগে রাষ্ট্রকে দখল করে তারপরে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করব। আজকে ট্রিপল তালাকের যে কেসটা বলেন, সিএ এর কেসটা বলেন, মসজিদ ভাঙার কেস যেগুলো দেখছেন, রাস্তাঘাটে মুসলমানদের মব লিঞ্চিং এর যে কেস দেখছেন, আজকে ওয়াকফ সংশোধনী বিল দেখছেন, এই সব কিছুই হলো তাদের প্ল্যানের সফলতার পরের বাস্তবায়িত রূপ। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই সময়তে আমাদের করণীয় কি? আজকে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, করণীয় কি সেটা বলার আগে এটা চিন্তা ভাবনা করেন যে কোনটা করণীয় নয়।
কোনটা করণীয় নয়। আমি আপনাকে একটা উদাহরণ দিই। এখান থেকে ফিরছেন, রাস্তায় যাচ্ছেন, আপনি বাইকে করে এসেছেন, গাড়িতে উঠলেন, উঠে আপনার পকেট থেকে চাবিটা বের করে আপনি ঘোরালেন, দেখলেন চাবিটা ঘুরছে না, চাবি ঘুরছে না। একবার চেষ্টা করলেন, ঘুরছে না, আপনার জ্যাম হয়ে গেছে। দ্বিতীয়বার চেষ্টা করলেন, ঘুরছে না। তৃতীয়বার চেষ্টা করলেন, ঘুরছে না। এরপরে আপনি যদি বারবার চেষ্টা করেন, সারাদিন ধরে খালি ঘুরানোরই চেষ্টা করেন, লোক আপনাকে কি বলবে? যে বোকা আছে। কেন বোকা আছে? যে জিনিসটা হচ্ছে না সেটাকে বারবার করা। এবারে আপনি চিন্তা করেন, আজকে আমরা তো মুসলমানেরা আজকে প্রথম পথে নামিনি। এর আগে আমি আমার জন্ম থেকে দেখছি মুসলমান আন্দোলন করছে, মিটিং করছে, মিছিল করছে, দুনিয়ার আয়োজন করছে। চিন্তা করেন এর মধ্যে আমরা আমাদের কটা দাবি ছিনিয়ে আনতে পেরেছি। যদি দেখেন যে আমরা মুসলমান এর আগে যে কাজগুলোর মাধ্যমে আমরা আমাদের দাবি ছিনিয়ে আনতে পারিনি, আজকে সেই যদি একই কাজ আজকে করেন, আজকেও সেই দাবি আপনি ছিনিয়ে আনতে পারবেন? পারবেন না। একটা স্টোরে আপনি আলু দিলেন বা সবজি দিলেন, কেন? সেটা যাতে অফ সিজনে বের করে আপনি বিক্রি করবেন। অফ সিজনে বের করতে গেলেন, দেখলেন আলু পচে গেছে, আপনি কি ভাববেন? এর কাছে আর আলু রাখা যাবে না। তারপরে পরের বছরে শুনলেন না ওখানে কিছু উন্নতি হয়েছে, কিছু সিস্টেম ভালো হয়েছে, আপনি আবার আলু রাখলেন, আবার আলু পচা বেরোলো। এরপরে যদি আপনি তৃতীয়বার আলু ঢোকান, এরপরে যদি আলুটা পচা বেরোয়, দোষটা কার? স্টোরওয়ালার না আপনার? আপনার দোষ। আজকে চিন্তা করেন, একের পর এক আমাদের এখন মাথায় ঢুকে গেছে, সারা ভারতবর্ষের সারা মুসলমানদের মাথায় ঢুকে গেছে আমাদেরকে খালি সমাবেশ করতে হবে। কোনো প্রস্তুতি নেই, কোনো আলোচনা নেই, কোনো ডিসকাশন নেই, একটা জিনিস খালি সমাবেশ করতে হবে। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, বাজারের মুখে দাঁড়িয়ে সমাবেশ করার থেকে বেশি জরুরি যে আজকে আপনার বাড়িতে বসে, দুটো চারটে বাড়ির মাঝখানে বসে একটা 10 জনের মিটিং করা, সেই মিটিং এ ন্যারেটিভ তৈরি করা, কেন আন্দোলন করছি, কি জন্য আন্দোলন করছি, এর ফলাফল কি হতে পারে, আমাদের আন্দোলনের রূপরেখা কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করা দরকার। ওয়াকফ বিল পালিয়ে যাচ্ছে না। মনে রাখবেন যে আইন তৈরি হয়েছে, আজকে যদি আমরা লড়াই না করি, এর জন্য আমাদের ছেলেদেরকে ভুগতে হবে, আমাদের নাতি পোতাদের ভুগতে হবে। সেই জন্য এক্ষুনি কিছু করতে হবে। আমাদের ধারণা হচ্ছে হয় এক্ষুনি কিছু করো, না হলে কিছু করা যাবে না। এই রকমটা ভুল যে এক্ষুনি আন্দোলন করো, এক্ষুনি রাস্তায় বেরো, এক্ষুনি লড়াই করো, না হলে কিছু হবে না। আরে দাঁড়ান, আগে বোঝে। এখন যদি এখানে জিজ্ঞেস করি যে ওয়াকফ বিলটা কি, ওয়াকফ কি জিনিস, এটা কেন গুরুত্বপূর্ণ, এখানে কজন বলতে পারবে? কথা বুঝতে পারছেন কি বলছি? একজন, দুজন, তিনজন, চারজনে হাত উঠবে, 90% মানুষের হাত উঠবে না। ওয়াকফ কি জিনিস, এটা নিয়ে সমস্যা কি, এটার গুরুত্ব কি, এটা নিয়ে বর্তমান সময়ে যে আইন পাস হয়েছে, এই আইনের মাধ্যমে কি সমস্যা হতে পারে এবং এই আইন কেন অসাংবিধানিক, এটা আলোচনা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। তো এই জিনিসগুলোর জন্য আগে পরিবেশ তৈরি করুন। বর্তমান সময়তে যেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা কথা খুব সতর্ক করি, খুব সতর্ক করি। এখন পাড়ার মোড়ে 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 এই আন্দোলন ডাকছে, সে আন্দোলন ডাকছে, কারণ এতে তো কোনো ঝামেলা নেই, এতে তো কোনো ঝামেলা নেই, পয়সাও খরচ করতে হয় না। আপনারা যেন খারাপ ভাববেন না যে আমি আন্দোলনের বিরুদ্ধে বলছি, না, কথাটা বোঝার চেষ্টা করেন। এতে তো কোনো সমস্যা নেই। আপনি যদি আমাকে বলেন ভাইজান আমাদের এলাকায় ওয়াকফ নিয়ে একটা প্রতিবাদ হচ্ছে, আপনি আসুন, আমি কি আপনাকে বলবো যে আমাকে 15,000 টাকা দিতে হবে তবে যাবো? বলবো? বলবো না। কেন বলবো না বলেন? তার কারণ এটা আমার ইমানি দায়িত্ব আপনার এখানে এসে এখানে কথা বলা। আমি আপনাদের পয়সা চাই কি করি? এই জন্য আজকে সবাই এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা সমাবেশ তৈরি হয়েছে। আগে সমাবেশ করার আগে আপনারা বোঝেন কেন সমাবেশ, কিসের সমাবেশ, কিভাবে আন্দোলন হবে। এখন রোগটা কি হয়ে গেছে জানেন? আমি কয়েকদিন ধরে ঘুরছি খালি, এখানে এই নেতার সাথে মিটিং, ওই নেতার সাথে মিটিং, এই হুজুরদের সাথে মিটিং, ওই আলেমদের সাথে মিটিং, এখানে মিটিং, ওখানে মিটিং, খালি ঘুরছি আমি, বুঝতে পেরেছেন? খালি ঘুরছি, দেখছি, এখানে একটু বক্তব্য দিচ্ছি, ওখানে একটু বক্তব্য দিচ্ছি, এখানে একটু কথা বলছি। আপনাদেরকে বলি আজকে সমস্যাটা কি? আজকে সমস্যা হচ্ছে আমাদের মুসলমানরা এবং মুসলমানদের নেতারা বুঝে গেছে যে আমরা কিছু করতে পারবো না, এরা বিশ্বাস করে নিয়েছে।
যতই গলা যতই চিল্লাক এরা মনে মনে জানে যে কিছু হবে না। প্রবলেম বুঝতে পারছেন? আপনারাও জানেন রাস্তায় দাঁড়াচ্ছেন, আপনারাও জানেন কিচ্ছু হবে না, তাহলে কেন দাঁড়াচ্ছেন? না কিছু তো একটা করতে হবে। প্রথম হচ্ছে একটু থেকে বেরিয়ে আসে, আপনাদের লক্ষ্য ঠিক নেই, নিয়ত নেই। দিল্লির বর্ডারে কয়েকজন কৃষক গিয়ে দাঁড়িয়েছিল, জানেন আপনারা? জানেন আপনারা? এই শতাব্দীর সবথেকে বড় আন্দোলন তারা লিড করেছে, কয়েকজন কৃষক। এত বড় সাকসেসফুল, এত বড় সফল একটা আন্দোলন কিভাবে হলো? তার কারণ তারা 4টে থেকে 5টা 3টে দাবি নিয়ে তারা দাঁড়িয়েছিল। 3টে দাবি তাদের, এই 3টে দাবি থেকে তারা এক চুল পরিমাণ নড়েনি। 378 দিন একটা জায়গায় দাঁড়িয়ে আন্দোলন করেছে। কদিন বললাম? 378 দিন। কঠিন বৃষ্টি, কঠিন শীত, কঠিন সমস্যা, সারা দেশের মিডিয়া তাদের বিরুদ্ধে, সরকার তাদের বিরুদ্ধে, পার্লামেন্ট তাদের বিরুদ্ধে, তাদেরকে কোন জায়গাতে তারা একটা চুল পরিমাণ তাদের বিরুদ্ধে লাঠিচার্জ হয়েছে। তারা গাড়ি নিয়ে যাচ্ছে, সেই গাড়ির জন্য পেরেক রাস্তায় পুঁতে দেওয়া হয়েছে, তারা সরেনি। তারা কি বলেছে? তাদের নিজেদের বিশ্বাস ছিল আমরা এটাকে পরিবর্তন করব, তারা করতে পেরেছে। যদি আজকে রাস্তায় নামতে হয়, প্রথম আপনাকে নিজের মনে বিশ্বাস রাখেন যে এই আন্দোলন আমি এই বিল পরিবর্তন হওয়া পর্যন্ত লড়তে পারবো কিনা। যদি না পারেন আপনার শুরু করারই দরকার নেই। আমাদের রোগ হয়েছে কি জানেন? আমরা আধা ঘাসড়া করে প্রত্যেকটা আন্দোলনকে রেখে দিয়েছি। প্রত্যেকটা আন্দোলন আমাদের আধা ঘাসড়া। দুদিন হলো কলকাতায় গেলাম, 3 দিনের মাথায় আপনি একটা কথা বলেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। একটা সমাবেশ কলকাতায় 26 এপ্রিল হচ্ছে, সেই সমাবেশে আমারও মত আছে, আমিও যাবো সেখানে, আমিও যাব। কিন্তু তার আগে আমি একটা আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করি, আরো অন্যান্য সমস্ত সংগঠন ডাকছে, আমি একটা উদাহরণ দিই। আজকে 12ই এপ্রিল, ধরেন 13ই এপ্রিল কলকাতায় একটা সংগঠন ডাক দিল, তোমরা এসো আমরা আন্দোলন করব, সমাবেশ করব। আপনারা সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ভারতবর্ষের পতাকা, কলেমার পতাকা নিয়ে আপনারা চলে গেলেন কলকাতায়। কত তারিখে? কত তারিখে বললাম? 13 তারিখে। 14 তারিখে আপনাদের কাজ কি? বিল পরিবর্তন হয়ে গেছে, বিল চেঞ্জ হয়ে গেছে, কিন্তু 14 তারিখে আপনাদের কাজ কি? ঘরে আপনারা ঘুমাচ্ছেন। এই আন্দোলন হচ্ছে আধা ঘাসড়া আন্দোলন। এই আন্দোলন করার থেকে না করা ভালো। তার কারণ সবাই বুঝে গেছে যে একদিন কলকাতায় ভিড় করবে, 2 দিন ভিড় করবে, 3 দিন ভিড় করবে, 4 দিনে এরা সবাই ঘরে শুয়ে পড়বে। তাই চিন্তা করার কিছু নেই, ভিড় করতে দিতে। যদি কোনদিন আমরা একটা আন্দোলন এমন ভাবে দাঁড় করাতে পারি যে তোরা ছাড়বি না, আমরাও ছাড়বো না, দেখি কি হয়। পারবো না? বলেন পারবো না? ভারতবর্ষের যে কজন মুসলমান আছে পারবো না? অবশ্যই পারবো, আমাদের সেই ক্ষমতা আছে। তার জন্য দরকার কি? আমাদের পারসিশন, আমাদের লড়াই করার ক্ষমতা। বিরক্ত হচ্ছেন আপনারা? লড়াই করার ক্ষমতা। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সেই জন্য কি করতে হবে? আগে আপনাকে বুঝতে হবে আন্দোলনটা কেন করছি। প্রথম লক্ষ্য ঠিক করে যে আমরা যদি রাস্তায় নামি, এই দাবি সাধারণ জনগণের হতে হবে। সাধারণ জনগণ গিয়ে রাস্তায় টায়ার করাবেন না, সাধারণ জনগণ গিয়ে আপনারা থানায় গিয়ে হামলা করবেন না। আমি আপনাদেরকে হাত জোড় করছি, থানার মায়া করে বলছি না আমি, একটা পুলিশ মরে যাবে সেই মায়া করে বলছি না আমি। আপনার মতো আমার চাচাজি বাবাজিদেরকে জেলে ভরিয়ে 10 বছর 15 বছর ফেলে রাখবে সেই মায়াতে আমি এই কথাটা বলছি। শুনতে পাচ্ছেন? 2টো পুলিশ মরে যাবে সেই মায়াতে আমি কথাটা বললাম না, থানাটা ভেঙে পড়ে যাবে সেই মায়াতে কথা বললাম না। আমার সেটা তাকে রক্ষা করার আলাদা লোক আছে। পুলিশ সরকারের কর্মচারী, সরকার তার ব্যাপার বুঝে নেবে। থানা সরকারের জিনিস, দেশের জিনিস, দেশ নেশন জাতি সেই ব্যাপারটা বুঝে নেবে। আমি সেটা যেমন আমার, থানা যেমন আমাদের, পুলিশ যেমন আমাদের, তার সব সেখানে তাদের হেফাজতের লোক আছে, কিন্তু আপনার হেফাজতের লোক নেই। আপনার হেফাজতের লোক নেই। সেই জন্য আপনাকে এই কথা বলছি। একটা নাম আপনাকে বলে রাখি, উমর খালিদ, নাম শুনেছেন? উমর খালিদ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার একজন মেধাবী ছাত্র। সে যখন সিএএ এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, সেই ছেলেটাকে তার বিরুদ্ধে একটা কেস দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিল। ইউএপিএ। একজন মানুষ জেলে গেলে কি হয়? আমি যদি জেলে যাই কি হবে? আমার বাবা কি করবে? প্রথম হচ্ছে থানায় যাবে, থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করবে আমার ছেলের বিরুদ্ধে চার্জটা কি, অভিযোগটা কি। অভিযোগ এমন,
আপনাদের চার্জশিট তৈরি হয়েছে? হ্যাঁ তৈরি হয়েছে। কোর্টে কবে তুলবেন? অমুক তারিখে তুলবেন। তখন আমার বাপ মা আমার পক্ষ থেকে যদি উকিল নিযুক্ত করবে যে কোর্টে আমার পক্ষ হয়ে লড়বে। কথা ঠিক কিনা? আজকে প্রায় 3.5 বছর হয়ে গেল উমর খালিদকে একদিনের জন্য কোর্টে তোলা হয়। কি হবে কেউ জানে না, জেনে ফেলে রেখে দাও। কথা বুঝতে পারছেন কি বলছি? কথা বুঝতে পারছেন? সেইভাবে আমরা